বীণা দেবী এবং অপর্ণা দেবী একই পাড়ায় বাস করে। তাদের দুই ছেলে অনুপম এবং সন্দীপন বিবাহযোগ্য হয়ে উঠলে তারা নিজেদের ছেলেদের বিয়ে ঠিক করে দেয়। বীণা দেবী বরাবরই মডার্ন মেয়ে পছন্দ করে, তাই সে অনুপমের সাথে নন্দিনীর বিয়ে ঠিক করে। অন্যদিকে অপর্ণা দেবী যেহেতু সংস্কারী মেয়েদের পছন্দ করে, তাই সাথীর সাথে সন্দীপনের বিয়ে ঠিক করে। নন্দিনী অত্যন্ত পরিমাণে মডার্ন মেয়ে ছিল। সে সবসময় বাইক নিয়ে বান্ধবীদের সাথে ঘুরে বেড়াতে পছন্দ করে। অন্যদিকে সাথী রাজপরিবারের মেয়ে। তার বাপের বাড়িতে ঘোড়ার রাস্তাবল থেকে শুরু করে অন্তত 100টা হাতি আছে। এমনকি সাথী সবসময় যেখানে যায় ঘোড়া করে ঘুরে বেড়ায়। তার পছন্দের ঘোড়ার নাম আবার পবন। সন্দীপন এবং অনুপম দুজনের বিয়ে হয়ে যাওয়ার পর শুনলাম অপর্ণার বৌমা নাকি রাজবাড়ির মেয়ে। ও যতই রাজবাড়ির মেয়ে হোক না কেন, ওই তো আসবে পালকিতে চেপে, আর আমার মডার্ন বৌমার রয়্যাল এনফিল্ড করে শ্বশুর বাড়িতে ঢুকবে। সুতরাং পাড়ার লোকেরা আমার বৌমার দিকে তাকিয়ে অবাক হয়ে যাবে। আমি বরঞ্চ তাড়াতাড়ি করে ডিজে বুক করে নিই, কারণ আমার বৌমা যখন বাইকে করে শ্বশুর বাড়িতে এন্ট্রি মারবে তখন ডিজে বাজলে আরো মজা লাগবে। এই কথা বলে বীণা দেবী খুবই খুশি হয়। কিন্তু অন্যদিকে অপর্ণা দেবীর বৌমা সাথী অন্যরকম প্ল্যান করে। বিয়ের পর সে যখন শ্বশুর বাড়িতে যাবে তখন তার রাজবাড়ি থেকে বড় পালকি নিয়ে আসা হয়, কিন্তু সাথী কিছুতেই পালকিতে উঠতে চায় না। না না, আমি পালকি করে শ্বশুর বাড়িতে যাব না, আমার মোটেই পালকিতে উঠতে ভালো লাগে না। তুমি পালকিতে করে যাবে না কেন? আমার পাড়ার সব লোকেরা দেখবে তো যে আমার রাজবাড়ির বৌমা পালকিতে করে শ্বশুর বাড়িতে যাচ্ছে। কত ভালো লাগবে বলো তো। কিন্তু তুমি বলছো এখন পালকিতে করে যাবে না কেন? না না মা, আমি পালকি করে আপনাদের বাড়িতে যাব না। আমি এর আগে অনেকবার পালকিতে চেপেছি, তাই আমার পালকিতে বসতে একদম ভালো লাগে না। আমি তো আমার পবনে চেপে শ্বশুর বাড়িতে প্রবেশ করব। পবন মানে সেটা আবার কি? নতুন কোনো গাড়ি নাকি? তুমি তাহলে গাড়ি করে আমাদের বাড়িতে প্রবেশ করবে ভাবছো? না না, পবন মানে কোনো গাড়ি নয়। পবন হলো আমার সাদা রাজকুমার ঘোড়া। আমি ঘোড়ায় করে আপনাদের বাড়িতে প্রবেশ করব, কারণ আমার ঘোড়ায় চড়তে খুব ভালো লাগে। সে কি, তুমি ঘোড়ায় করে যাবে? পরে হাত পা ভেঙে গেলে কিন্তু খুব মুশকিল হবে। আর তুমি রাজবাড়ির মেয়ে সাথী, সুতরাং তুমি এখানে হয়তো ঘোড়া চড়তে অভ্যস্ত, কিন্তু আমাদের বাড়ির ওখানে তুমি কিন্তু ঘোড়া নিয়ে যেতে পারবে না। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি আমার রাজকুমার ঘোড়া করে যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারি। ওই দেখো, আমার ঘোড়ার উপর সুন্দর করে বসার জায়গা করা হয়েছে। আমি ওর উপর বসেই শ্বশুর বাড়িতে প্রবেশ করব। তোমরাও চাইলে আমার ঘোড়ায় উঠে পড়তে পারো। সাথীর কথা শুনে অপর্ণা দেবী খুবই খুশি হয়, কারণ তার মনেও বীণা দেবীর মতো একই রকম চিন্তা। সেও তার বৌমাকে পাড়ার মধ্যে শ্রেষ্ঠ করে দেখাতে চায়। তার নতুন বৌমা ঘোড়া করে শ্বশুর বাড়িতে এন্ট্রি নেবে, এর থেকে ভালো ব্যাপার তার কাছে কিছুই হতে পারে না। কিন্তু সন্দীপন ভয়ের চোটে কিছুতেই ঘোড়ায় উঠতে চায় না। মা, আপনি আমার সাথে ঘোড়ায় উঠবেন তো? হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমার সাথেই যাব, কারণ আমি এর আগে কোনোদিনও ঘোড়ায় চাপিনি। এই শুনে সাথী খুবই খুশি হয়। অন্যদিকে নন্দিনী তার দামি বাইক রেডি করে ফেলে। নন্দিনী বাইক চালাতে শুরু করলে তার শাশুড়িমা পেছনে বসে পড়ে। সাথীও তার শাশুড়িমাকে নিয়ে ঘোড়ায় করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় বেশ কিছুক্ষণের মধ্যেই নন্দিনী একেবারে বাইকে স্ট্যান্ড করতে করতে ডিজে গানের সঙ্গে নেচে নেচে তার শাশুড়িমাকে নিয়ে শ্বশুরবাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়। নতুন বৌমাকে এভাবে বাইক চালাতে দেখে এবং বাইকে বিভিন্ন রকম স্ট্যান্ড করাতে দেখে পাড়ার লোকেরা একেবারে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওই দেখো, বৌমা কি সুন্দর বাইক চালিয়ে শ্বশুর বাড়িতে আসছে। এর আগে তো আমরা কোনো মেয়েকে এরকম ভাবে বাইক চালাতে দেখিনি। তার উপর আবার পেছনে শাশুড়িমা বসে আছে। সত্যি এরকম বিরল দৃশ্য দেখা যায় না। দারুণ দারুণ, এই মেয়ে খুব মডার্ন। সবাই মিলে যখন নন্দিনী এবং তার শাশুড়ি মায়ের প্রশংসা করে তখন বীণা দেবী খুবই খুশি হয়। সবাই মিলে তখনও পর্যন্ত অপর্ণা দেবী এবং তার বৌমার জন্য অপেক্ষা করতে থাকে। ওদের আর অপেক্ষা করে লাভ নেই, পালকি করে আসছে তো তাই অনেক সময় লাগছে। বৌমা চলো আমরা বাড়িতে যাই, কারণ তুমি বাইক নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। তোমার আবার গৃহপ্রবেশের অনুষ্ঠানও তো পালন করতে হবে। এই বলে বীণা দেবী তার নতুন বৌমাকে নিয়ে যখন বাড়িতে প্রবেশ করতে যাবে তখনই হঠাৎ করে অনেকগুলো হাতির সুরের শব্দ শোনা যায়।
হাতি এবং ঘোড়ার পালের আওয়াজে পাড়া একেবারে কেঁপে ওঠে। সাথী একটা সুন্দর সাদা ঘোড়ায় করে পেছনে তার শাশুড়ি মাকে নিয়ে লাফিয়ে লাফিয়ে শ্বশুরবাড়ির দিকে এগিয়ে আসে। অপর্ণা দেবী ও তার বৌমাকে এরকম ভাবে ঘোড়ায় বসে থাকতে দেখে বীণা দেবী ও তার বৌমা একেবারে অবাক হয়ে যায়, কারণ সেই ঘোড়ার সৌন্দর্যের সামনে নন্দিনীর বাইকের সৌন্দর্য একেবারে ম্লান হয়ে যায়। বাবা, সত্যি এই পাড়ায় দুটো বৌমা আসলো বটে। তবে যাই হোক না কেন, ঘোড়ায় চাপা বৌমা কিন্তু বাইককে একেবারে ফেল করে দিয়েছে। রাজবাড়ির মেয়ে তো, সেই জন্যই হাতি ঘোড়া নিয়ে শ্বশুর বাড়িতে এসেছে। দারুণ দারুণ, একদিকে বৌমা বাইকে, অন্যদিকে ঘোড়াই। আমার বৌমা হলো এই পাড়াই সব থেকে সেরা। কে বাইকে আসুক আর কে সাইকেলে আসুক, আমার বৌমা ঘোড়ায় চালিয়ে আমাকে নিয়ে আসলো। আমার বৌমা রাজবাড়ির মেয়ে, তাই এরকম ঘোড়ার হাতি চাপা কোনো ব্যাপারই নয়। আমরা এবার থেকে যেখানে যাব ঘোড়ায় আর হাতি করেই ঘুরে বেড়াবো। ওরকম অনেকেই হাতি ঘোড়া চালাতে পারে, আর এসব তো এখন ব্যাকডেটেড হয়ে গেছে। তুই আর তোর বৌমা একটু আপগ্রেডেড হ, আমার বৌমার থেকে শিখে নে। মেয়ে হয়েও কি সুন্দর বাইক চালাতে পারি, দারুণ দারুণ। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে দুই বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করা হয়। দুই বৌমাকে নিয়ে বাইক এবং ঘোড়ার মধ্যে যতই কম্পিটিশন হোক না কেন, দুই বাড়িকে এবার বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। কারণ বাড়ির সামনে দামি দামি বাইক রাখা কিংবা বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখা মোটেই সহজ ব্যাপার নয়। কারণ দেখতে দেখতে কিছুদিন কেটে গেলে হঠাৎই একদিন ভীষণ পরিমাণে ঝড় ওঠে। ঠিক তখনই বীণা দেবীর বাড়ির চাল কেঁপে ওঠে। এমন সময় বীণা দেবী ও তার গোটা পরিবার তাদের বাড়ির চাল বাঁধতে ব্যস্ত হয়ে ওঠে। এ কি বৌমা, বাইরে এত ঝড় উঠেছে, তুমি এখন কোথায় যাচ্ছ? এই ঝড়ের মধ্যে বাড়ি থেকে বেরিও না, তুমি বরঞ্চ মই বেয়ে উপরে উঠে এসো, আমাদের সাথে বাড়ির চাল বাঁধার কাজ করো, না হলে চাল উড়ে চলে যাবে। কি, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি ওসব বাড়ির চাল ধরে দাঁড়িয়ে থাকতে পারবো না, আর আমাকে এখন বাড়ির বাইরে যেতে হবে, কারণ আমার বাইক ঝড়ের মধ্যে বাইরে থাকবে সেটা তো হতে পারে না। আমার বাইকের অনেক দাম, আমি এখন বাইকটা ঘরের মধ্যে নিয়ে আসতে যাচ্ছি। এই কথা শুনে নন্দিনীর শাশুড়ি মা একেবারে অবাক হয়ে যায়। নন্দিনী তাড়াতাড়ি করে বাড়ির বাইরে বেরোয় এবং বাইক চালিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু সেই বাইক ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পর গোটা ঘর বাইকের শব্দে কেঁপে ওঠে, এমনকি ঘর পুরো কাদা কাদাও হয়ে যায়। অন্যদিকে ইস, আমার পবন বেচারা বাইরে ঝড়ের মধ্যে কষ্ট পাচ্ছে, কিভাবে ডাকাডাকি করছে। আমি কিছুতেই আমার পবনকে ছেড়ে ঘরের মধ্যে বসে থাকতে পারবো না, ও ঝড়ের মধ্যে বাইরে থাকতেই পারে না। আমার সাদা ঘোড়ার গায়ে যদি জল কাদা লেগে যায় তাহলে ওকে দেখতে খুব খারাপ লাগবে। এই বলে সাথীও তার ঘোড়াকে নিয়ে ঘরে চলে আসে। একি, তুমি এত বড় ঘোড়াকে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসলে কেন? এই ঘোড়াটাকে দেখলেও আমার ভয় লাগে, কেমন পাগলের মতো তাকিয়ে থাকে। ওকে এখনই বাড়ির বাইরে বার করো। আপনাদের তো সাহস কম নয়, আপনি আমার রাজবাড়ির ঘোড়াকে পাগল বললেন? ঝড়ের মধ্যে আমার পবন বাইরে থাকবে না, আপনারা বরঞ্চ বাইরে বেরিয়ে যান, ও আপনাদের ঘরেই থাকবে। সাথী এই কথা বলে শাশুড়ি মাকে চুপ করিয়ে দেয়। এমনকি সাথী তার শাশুড়ি মায়ের ঘরেই পবনকে বেঁধে রাখে। বাইরে যেহেতু ঝড় হয় তাই মাঝে মধ্যে পবন বিকট শব্দ শুরু করে। ঘোড়াটাকে অপর্ণা দেবীর বুক যেন কেঁপে ওঠে। আমার বৌমা ঘোড়ায় করে এন্ট্রি নিয়েছিল বলে আমার বুক গর্বে ফুলে উঠেছিল, কিন্তু এখন এই ঘোড়াকে আমাদেরই বইতে হবে। কি বিচ্ছিরি শব্দ করছে, বাবারে বাবা। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু তাদের জীবনে বিপদ যেন বাড়তেই থাকে। একদিন দুই বৌমা যে যার বাড়িতে রান্না করে, তখন উফ, আমি যখনই মাটন বিরিয়ানি রান্না করতে আসবো তখনই মশলা শেষ হয়ে যাবে। যাই, আমি দোকান থেকে গিয়ে বিরিয়ানির মশলা কিনে নিয়ে আসি, আর আমি দোকানেও আমার ঘোড়া নিয়েই যাব, তাহলে একটু পুরো পাড়াটা ঘুরে দেখা হয়ে যাবে। এই বলে সাথী বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। সে ঘোড়ায় চড়ে দৌড়ে দৌড়ে দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই নন্দিনীও তার বাইক নিয়ে স্ট্যান্ড করতে করতে মুদির দোকানের সামনে গিয়ে উপস্থিত হয়, কারণ সে আজকে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রান্না করবে। দোকানের সামনে একদিকে ঘোড়ার লাফালাফি, অন্যদিকে বাইকের স্ট্যান্ডের শব্দ শুনে স্বপনবাবু খুবই ভয় পেয়ে যায়। সেভাবে হয়তো ভূমিকম্প হবে। ওরে বাবা রে বাবা, কি যে বিপদে পড়লাম। আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে পালাই, তা না হলে এই দুই বোমা বাইক আর ঘোড়া নিয়ে আমার দোকানে ঢুকে পড়বে আর তছনছ করে দেবে। এদের জ্বালাই তো পাড়ায় টেকাই যাবে না দেখছি। স্বপনবাবু কোনো মতে দোকান থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে ঝাঁপ নামিয়ে পালিয়ে যায়। এ কি, আমাদের দেখে উনি কোথায় পালিয়ে গেলেন? অসহ্যকর। হ্যাঁ, তাই
তাই তো, তুমি বাইক নিয়ে আসলে আর আমি ঘোড়া নিয়ে লাফিয়ে লাফিয়ে আসলাম। সেটা দেখার পর ভয়ে উনি পালিয়ে গেলেন। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, ঠিক কথাই বলেছো। এমনকি আমার বাইকের সাথে আর তোমার ঘোড়ার সাথেও খারাপ ব্যবহার করা হচ্ছে। আমি বাইক চালাই বলে পাড়ার মহিলারা আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে, যে আমি নাকি সারাক্ষণ ব্যাটা ছেলের মতো বাইকবাজি করে ঘুরে বেড়াই। এটা কোনো কথা হলো বলো তো? আর আমার ঘোড়ার সাথেও তো খারাপ ব্যবহার করা হয়। বাড়ির পেছনে ঘোড়া বাঁধা থাকে বলে অনেকে অনেক রকম কথা বলে, যে আমার ঘোড়া নাকি এলাকা নোংরা করছে। আর রাত্রিবেলা পবন নাকি এমন শব্দ করে যে সারা পাড়ার প্রত্যেকের ঘুম ভেঙে যায়। আমি যদি জানতাম এরকম হবে তাহলে আমি এখানে বিয়ে করে আসতামই না। এভাবে বাইক এবং ঘোড়া নিয়ে পাড়ায় ভীষণ সমস্যার সৃষ্টি হয়, কিন্তু দুই পরিবার সেই ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাবে বুঝে উঠতে পারে না। একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দুই বৌমা দেখে যে তাদের বাড়ির বাইরে থেকে বাইক এবং ঘোড়া গায়েব হয়ে গেছে। কারণ আগের দিন রাত্রিবেলা চোর এসে বাইক এবং ঘোড়া চুরি করে নিয়ে চলে যায়। পবনকে নেশার ওষুধ খাইয়ে রাত্রিবেলা ছিচকে চোর তাকে চুরি করে নিয়ে চলে যায়, যার ফলে দুই বৌমা খুবই কান্নাকাটি করতে শুরু করে। তারা পুলিশে পর্যন্ত অভিযোগ জানায়, কিন্তু তাদের বাইক কিংবা ঘোড়া খুঁজে পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে সাথী এবং নন্দিনীর দুই শাশুড়ি মা মনে মনে খুবই খুশি হয়, কারণ তাদের আর বাইক কিংবা ঘোড়ার জন্য উপদ্রব সহ্য করতে হবে না। তবে কিছুদিন পর পুলিশ সেই চোরকে ধরে ফেলে। ম্যাডাম, আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের বাইক আর ঘোড়া উদ্ধার করতে পেরেছি। কিন্তু যাই হোক না কেন, এই পাড়ায় আপনারা বাইক আর ঘোড়া নিয়ে কিন্তু কায়দা দেখাতে পারবেন না, কেননা পাড়া থেকে আপনাদের নামে অনেক কমপ্লেন জমা পড়েছে। তাই আপনারা যে যার বাড়িতে ঘোড়ার বাইক রেখে আসুন। আর বাইক ঘোড়া যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু ভদ্র শান্তভাবে ব্যবহার করতে হবে, বুঝেছেন? পুলিশের পক্ষ থেকে এমন কথা বললে নন্দিনী এবং সাথী দুজনেই খুবই লজ্জিত হয়ে পড়ে। তাই তারা নিজেদের বাইক এবং ঘোড়া নিয়ে আবার বাপের বাড়িতে রেখে আসে। সুচন্দ্রা তার শাশুড়ি মা মমতা দেবীর সঙ্গে বাস করত। সুচন্দ্রার স্বামী বিকাশ ব্যবসায়িক সূত্রে শহরের বাইরে অন্য স্থানে থাকত। মমতা দেবী খুবই কৃপণ প্রকৃতির মহিলা ছিল। সংসারের সমস্ত কাজকর্ম এবং রান্নাবান্নার দায়িত্ব তার বৌমার উপর থাকলেও বাজার করা, কেনাকাটা করা, টাকা খরচ করা এগুলো সবই মমতা দেবীর আওতায় ছিল। অর্থাৎ মমতা দেবী তার বাড়ির বৌমার হাতে একটা টাকাও দিত না। একদিন সুচন্দ্রা কোনো একটা কাজে বাইরে বেরিয়েছিল, তখনই তার পিঙ্কির সঙ্গে দেখা হয়। পিঙ্কি ছিল সুচন্দ্রার ছোটবেলার বন্ধু। তারা দুজনে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একই সঙ্গে পড়াশোনা করেছিল। তারপর তাদের কলেজ আলাদা হয়ে যাওয়ায় তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। আরে পিঙ্কি, তুই এখানে কি করছিস? তোকে কতদিন পর দেখলাম, কেমন আছিস বল? আরে সুচন্দ্রা, আমি খুব ভালো আছি। আমি ভাবতেও পারিনি এত বছর পর আমাদের এইভাবে দেখা হবে। আমি এখানে নতুন এসেছি। এই যে এই বাড়িটা আমরা কিনেছি। আগে আমরা অন্য জায়গায় থাকতাম, এখন আমি আর আমার বর এখানেই থাকবো। তাই? তাহলে তো খুবই ভালো হবে। অনেকদিন পর আমরা দুজনেই আবার সব সময় গল্প করতে পারবো। হ্যাঁ, ঠিক বলেছিস। তা বাইরেই গল্প করবি নাকি? চল, আমার বাড়িতে বসে একটু গল্প হবে। না না, এখন নয়, বাড়ি গিয়ে রান্না করতে হবে। শাশুড়ি মা না হলে খুব বকবে। ও, তোকে তো আমার বাড়িটাই দেখানো হলো না। ওই যে ওই 3টে বাড়ির পরে সবুজ রঙের বাড়িটা আমাদের। আমি পরে আসবো, কেমন? এখন আসি তাহলে। এই বলে সুচন্দ্রা বাড়ি চলে যায়। পরের দিন সকালবেলা। বৌমা, ও বৌমা, আজকে চা পাওয়া যাবে নাকি যাবে না? 1 কাপ চায়ের জন্য কি 7 জনম তপস্যা করতে হবে? সকাল 10টা বাজতে চললো আর এখনো চা পেলাম না। আসছি, এই যে আপনার চা নিন। গরম গরম দুধ চা খেয়ে নিন। মমতা দেবী চায়ের কাপ হাতে নিয়ে খুবই রেগে যায়। বৌমা, সকাল সকাল তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? তুমি আমাকে সকাল সকাল খালি কাপ দিয়ে বলছো চা খেতে? এতে চা কোথায়? তোমার লজ্জা করে না নিজের শাশুড়ি মায়ের সঙ্গে এভাবে মজা করতে? যাও, চা নিয়ে এসো। আপনাকে খালি কাপ দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না মা। 2 দিন আগে আপনাকে বলেছিলাম চিনি, চা পাতা, দুধ সব শেষ হয়ে গেছে। আপনি এনেছেন সেগুলো? আপনার তো মনে কিছুই থাকে না। আপনি প্রয়োজনীয় জিনিসগুলো যদি না এনে দেন তাহলে আমি আপনার জন্য চা কিভাবে তৈরি করব? আমি কি জাদু জানি যে জাদুর সাহায্যে আপনার সামনে চা হাজির করব? ও আচ্ছা আচ্ছা, আসলে বৌমা আমার না মনে ছিল না। মনে থাকলে কি আমি আর আনতাম না বলো? আচ্ছা, তুমি এক কাজ করো তো,
আমাদের বাড়ির আশেপাশে কোনো এক প্রতিবেশীর বাড়ি থেকে চিনি, চা পাতা আর 1 গ্লাস দুধ নিয়ে এসো। সত্যি আপনার স্বভাব যাবে না বলুন? এরকম ভাবে লোকের বাড়ি থেকে সব সময় এটা ওটা চাইতে কি ভালো লাগে? নিজে তো চাইতে যাবেন না, শুধু আমাকে পাঠাবেন। ঠিক আছে, আপনি বসুন, আমি বরং আমার বন্ধুর বাড়ি থেকে এগুলো চেয়ে নিয়ে আসি। এই বলে সুচন্দ্রা তার বন্ধু পিঙ্কির বাড়িতে যায়। এই পিঙ্কি, তোর কাছে একটা জিনিস চাইতে এলাম। একটা বলতে 3টে জিনিস। আমি এখন চা করতে গিয়ে দেখলাম চিনি, চা পাতা, দুধ শেষ হয়ে গেছে। আমাকে অল্প করে একটু চিনি, চা পাতা আর 1 গ্লাস দুধ দে না। আমার শাশুড়ি মা এগুলো কিনে আনলে আমি তোকে পরে দিয়ে যাব। আরে এভাবে বলছিস কেন? এমন করছিস যেন আমি তোর কেউ নই। আমি তো তোর বন্ধু, এগুলো কোনো ব্যাপার নয়। আয়, তুই আমার সঙ্গে আয়, আমার রান্নাঘরে আয়, আমি তোকে এগুলো দিয়ে দিচ্ছি। পিঙ্কির সঙ্গে সুচন্দ্রা তার রান্নাঘরে যায়। পিঙ্কির রান্নাঘর দেখে সুচন্দ্রা অবাক হয়ে যায়। তাদের রান্নাঘরটি খুবই বড় এবং মডিউলার ছিল। রান্নাঘরের ইন্টেরিয়র ডিজাইন খুবই দারুণ ছিল, আর রান্নাঘরের প্রতিটা জিনিস খুবই ভালোভাবে সাজানো গোছানো ছিল। এগুলো দেখে সুচন্দ্রা মনে মনে ভাবে, ওয়াও, কত সুন্দর রান্নাঘরটা। প্রথমত পিঙ্কির রান্নাঘর এত বড়, যেখানে 10 জন দাঁড়িয়েও রান্না করতে পারবে। আর আমার রান্নাঘর ওইটুকু পায়রার খোপের মতো, যেখানে 2 জন কি 1 জনের দাঁড়িয়ে থাকার মতো জায়গা নেই। আর রান্নাঘরে কোনো জিনিসের অভাবও নেই, সবকিছু একদম ভর্তি। আর আমার রান্নাঘর সব সময় খালি থাকে। যখনই রান্না করতে যাই না কেন, কখনো চাল থাকে না, কখনো ডাল থাকে না। এই সুচন্দ্রা, কি ভাবছিস তুই? কখন থেকে বলছি, কিছু শুনতে পাচ্ছিস না? এই দেখ, চিনি দিলাম, চা পাতা দিলাম, আর এই দুধের প্যাকেটটা নিয়ে যা, দেখ আর কিছু লাগবে কিনা। ওরে বাবা, এত চা পাতা চিনি দিয়েছিস কেন? এ তো দেখছি এগুলো দিয়ে 10 দিন চা করা যাবে। তোকে বললাম 1 গ্লাস দুধ দিতে, তুই 1 প্যাকেট দুধ দিচ্ছিস কেন? আরে কোনো অসুবিধা নেই, আমি তো তোর বন্ধু হই, এগুলো আমাদের মধ্যে কমন ব্যাপার। নিয়ে যা, আর কিছু দরকার পড়লে আসিস কিন্তু। আচ্ছা পিঙ্কি, একটা প্রশ্ন ছিল রে, এত সুন্দর রান্নাঘর কি করে বানালি বলতো? এটা মডিউলার কিচেন রে। আমার বরের একটা বন্ধু আছে, ওই বন্ধুটা মডিউলার কিচেনের ইন্টেরিয়র ডিজাইন করে। এই কিচেনটা তৈরি করতে 5 লক্ষ টাকা খরচ হয়েছে। আমার রান্না করতে যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমার বর এত ভালো একটা কিচেন আমাকে গিফট করেছে। কেন রে, তোর কিচেনটা কেমন? নিশ্চয়ই আমার থেকেও খুব সুন্দর। না না, আমার কিচেনের কথা আর বলিস না। তোর মতো কিচেন যদি আমার কাছে থাকে, তাহলে তো আমি রাত দিন 24 ঘন্টা কিচেনেই কাটিয়ে দিতে পারবো। কিন্তু আমার কপালে আর তা আছে কোথায়? আচ্ছা আমি এবার আসি, হ্যাঁ, আমার শাশুড়ি মা বকবে না হলে। এই বলে সুচন্দ্রা দুধ, চিনি এবং চা পাতা নিয়ে সেখান থেকে চলে যায়। বৌমা, তুমি এগুলো কি দোকান থেকে কিনে নিয়ে এলে? তুমি টাকা কোথায় পেলে? আমি টাকা পাবোটা কোথায়? আপনার ছেলে তো মাসে মাসে অতগুলো করে টাকা পাঠায়। টাকাগুলো তো আপনি আলমারিতে রেখে তালা মেরে রাখেন। আমার হাতে কখনো একটাও টাকা দেন? রান্না করার প্রয়োজনীয় জিনিসগুলো আনতে আপনি কিপটিমি করেন। এগুলো আমি আমার বন্ধুর বাড়ি থেকে এনেছি। তবে আপনি কথাটা ভুল বলেননি, আমার বন্ধুর রান্নাঘরে একটা দোকানের চেয়েও বেশি জিনিসপত্র আছে। এই বলে সুচন্দ্রা রান্নাঘরে চা করতে চলে যায়। সে চা করতে করতে শুধু পিঙ্কির রান্নাঘরের ব্যাপারেই ভাবতে থাকে। পিঙ্কির রান্নাঘর দেখার পর তার নিজের রান্নাঘরে রান্না করার ইচ্ছাটুকুই তার শেষ হয়ে গিয়েছিল। মাঝে মধ্যে রান্না করতে গিয়ে কোনো জিনিসের অভাব পড়লে সুচন্দ্রাকে তার শাশুড়ি মা পিঙ্কির বাড়িতে পাঠাতো। যতবারই সুচন্দ্রা পিঙ্কির রান্নাঘরে যেত, ততবারই তার রান্নাঘর থেকে সুচন্দ্রার খুবই লোভ হতো। একদিন সুচন্দ্রা তার শাশুড়ি মাকে বলে, মা, আমি আমার রান্নাঘরে আর রান্না করতে পারবো না। আমার ওইটুকু একটা রান্নাঘরে খুবই কষ্ট হয়। তার উপর আপনার কিপটেমির জন্য রান্নাঘর সবসময় খালি পড়ে থাকে। আমাকে আমার বন্ধুর মতো রান্নাঘর তৈরি করে দিতে হবে, তাহলে আমি রান্না করব, আর না হলে আমি রান্না টান্না করতে পারবো না। এই শুনে মমতা দেবী খুবই রেগে যায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর মডিউলার কিচেন আমাদের পক্ষে বানানো সম্ভব নয়। অত টাকা আমি কোথায় পাবো যে তোমাকে তোমার বন্ধুর মতো রান্নাঘর করে দেব? সবকিছু কি তোমার হাতের মোয়া মনে হয়? আগে তো আমি তবুও মাটির উনুনে রান্না করতাম। আমার আবার কোনো রান্নাঘর ছিল না, বাড়ির উঠানেই আমি রান্না করতাম। তোমার তো তবুও রান্নাঘর আছে। মমতা দেবীর কথা শুনে সুচন্দ্রার খুব রাগ হয় এবং সে কোনো কিছুর উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন। কি হলো বৌমা, কটা বাজে দেখেছো? আমার দুপুরের খাবার কোথায়? তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে। খিদে পেলে আমার তো কিছু করার নেই।
আমি তো আগেই বলেছি আপনাকে, আমাকে পিঙ্কির মতো রান্নাঘর করে দিতে হবে, তারপরেই আমি রান্না করব। ওই ছোট কুড়ে ঘরে আমি আর রান্না করতে ঢুকবো না। আর আপনাকে আপনার কিপটেমি করাও বন্ধ করতে হবে। একবারে 1 মাসের আনাজ আপনাকে কিনে রাখতে হবে। ওই অল্প অল্প করে 5 টাকা 10 টাকা নিয়ে গিয়ে কখনো চাল কখনো ডাল কিনে নিয়ে এলে হবে না। আমার একদম পিঙ্কির মতোই রান্নাঘর চাই। এ তো আমি ভারী মুশকিলে পড়লাম। এখানে তো 1-2 টাকার ব্যাপার নয়, 5 লক্ষ টাকার ব্যাপার। এত টাকা আমি পাবো কোথায়? দেখুন মা, আপনি আপনার নাকে কান্না বন্ধ করুন। আমি জানি আপনার ব্যাংকে প্রচুর টাকা আছে। শুধু ব্যাংকে নয়, আপনার আলমারিতেই এখনই কমপক্ষে 10 লক্ষ টাকা পাওয়া যাবে। টাকা আপনি ব্যাংক থেকে তুলবেন নাকি আলমারি থেকে বের করবেন আপনার ব্যাপার। রান্না বান্নার ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিপটেমি করলে আমি এই বাড়িতেই আর থাকতে পারবো না। এই বলে সুচন্দ্রা সেখান থেকে চলে যায়। পরপর 2-3 দিন সে রান্না করে না। সে তার বন্ধুর বাড়িতে গিয়ে পেট ভরে খাবার খায়, আর অন্যদিকে মমতা দেবীকে না খেয়ে থাকতে হয়। তাই বাধ্য হয়ে মমতা দেবী পিঙ্কির মতো রান্নাঘর তৈরি করতে রাজি হয়ে যায়। একদম তোর মতো রান্নাঘর চাই আমার। তোর বরকে বলে দিস না তোরা চার কাছ থেকে রান্নাঘরটা তৈরি করেছিস, একবার আমাদের বাড়িতে আসতে। ঠিক আছে, তোর কোনো চিন্তা নেই, তুই শুধু টাকা জোগাড় করে রাখ। আমার বর দায়িত্ব নিয়ে আমার মতোই রান্নাঘর তৈরি করে দেবে। সুচন্দ্রা খুবই খুশি মনে সেখান থেকে বাড়ি চলে যায়। পরের দিন পিঙ্কির বর চন্দন মমতা দেবীর কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে নেয় এবং কয়েকদিনের মধ্যে রান্নাঘরের কাজ করা শুরু করে দেয়। 1 মাসের মধ্যেই তাদের রান্নাঘর তৈরি হয়ে যায়। সুচন্দ্রা তার বন্ধুর মতো রান্নাঘর পেয়ে খুবই খুশি হয়। নাও, এবার খুশি তো? এবার কিন্তু আমি যখন যেটা বলবো তখনই আমাকে সেটা রান্না করে দিতে হবে। 5 লক্ষ টাকা খরচ করে রান্নাঘরটা তৈরি করলাম, আমার হুকুম কিন্তু তোমাকে মেনে চলতে হবে। হ্যাঁ মা, কোনো অসুবিধা নেই। আপনি যখন যেটা খেতে চাইবেন আমি তখনই সেটা আপনাকে তৈরি করে দেব। আমি তো ভাবছি আমি রান্নাঘরেই ঘুমাবো। এত সুন্দর রান্নাঘর পাবো আমি স্বপ্নেও ভাবিনি। সুচন্দ্রা খুবই খুশি ছিল। একদিন সুচন্দ্রা তার শাশুড়ি মায়ের জন্য পনিরের পকোড়া তৈরি করে। মা, আপনি পকোড়াগুলো খান, আমি কয়েকটা পকোড়া আমার বন্ধুকে দিয়ে আসি। পিঙ্কি আমাদের এত সাহায্য করলো, আর তাছাড়া যখন যেটা প্রয়োজন তখনই আমি ওর বাড়ি থেকে নিয়ে আসি। ও তো আমাদের কাছ থেকে কিছু চাইতেই আসে না। এই বলে সুচন্দ্রা পিঙ্কির বাড়িতে যায়, যেখানে সুচন্দ্রা পিঙ্কি এবং তার বরকে কথা বলতে শোনে। তুমি তোমার বন্ধুকে তাহলে ভালোই মুরগি বানালে। আমি তো ভেবেছিলাম তোমার বন্ধু হয়তো এত সহজে রাজি হবে না। আরে না গো, আমি তো ওকে ছোটবেলা থেকেই চিনি। ও খুবই বোকা, ওই জন্যই তো ওর সঙ্গে আমি প্রথম চালটা খেললাম। কেমন লাভ হলো বলো তো? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। রান্নাঘরটা তৈরি করতে 2 লক্ষ টাকা লেগেছে। আর তাছাড়া রান্নাঘরের মেটেরিয়ালগুলো আমি খুব বাজে কোয়ালিটির ব্যবহার করেছি, সব উপকরণ কম দামি, তাই 3 লক্ষ টাকা আমাদের লাভ হয়ে গেল। হ্যাঁ, আমার তো খুব আনন্দ হচ্ছে। আর আমি এটাও বলিনি যে তুমি নিজেই এই কিচেন তৈরির কাজটা করো। আমি তো বলেছি তোমার এক বন্ধু কিচেনের ইন্টেরিয়ার ডিজাইন তৈরি করে, আর সুচন্দ্রা সহজেই সব বিশ্বাস করে নিল। যাক, খুব ভালো। এবার এই এলাকার অন্য কাউকে বোকা বানাতে পারো কিনা সেটা দেখো। এরকম যদি 4-5 জনকে বোকা বানাতে পারি তাহলে আমরা খুব শীঘ্রই এই এলাকা ছেড়ে অন্য জায়গায় নতুন বাড়ি কিনতে পারবো। চন্দন ও পিঙ্কির কথা শুনে সুচন্দ্রা খুবই রেগে যায়। বাহ পিঙ্কি বাহ, তোর ছোটবেলার বন্ধুকে তুই এভাবে ঠকাবি আমি কোনোদিনও ভাবিনি। তোকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। তুই আমাকে বোকা বানিয়েছিস, কিন্তু আমি তোদের আর কাউকে বোকা বানাতে দেব না। আমাদের কাছ থেকে 3 লক্ষ টাকা লাভ করেছিস তোরা, তাই তো? 3 লক্ষ টাকা নিয়ে তোরা বড়লোক হয়ে যাবি না, কিন্তু হ্যাঁ, আমাদের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্কটা ছিল সেটা হয়তো আর থাকবে না। আমি চাইলেই কিন্তু আমাকে ঠকানোর জন্য তোদের দুজনকে পুলিশে দিতে পারি, কিন্তু কি বলতো, তোর কাছে বন্ধুত্বের কোনো মূল্য না থাকলেও আমার কাছে আছে। সুচন্দ্রার কথা শুনে পিঙ্কি খুবই লজ্জায় পড়ে যায়। আমাকে ক্ষমা করে দে সুচন্দ্রা, আমরা ভুল করে ফেলেছি। আমরা কোনোদিনই কারোর সঙ্গে এমন করব না, আর প্লিজ আমাদের ক্ষমা করে দে, আমরা তোদের টাকা ফিরিয়ে দেব। সুচন্দ্রা পিঙ্কিকে ক্ষমা করে দেয়। চন্দন মমতা দেবীকে তার বাকি 3 লক্ষ টাকা ফিরিয়ে দেয়। 2 বন্ধুর মধ্যে কিছুদিন দূরত্ব বজায় ছিল। সময়ের সঙ্গে সঙ্গে আবারও সবকিছু ঠিক হয়ে যায়।